হ্যালো 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 সকল টপাস বাংলার যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা একদম শেষ পর্যায়ে মানে তোমাদের একদম এক্সামের খুব কাছাকাছি চলে এসেছো তোমরা, এবং তোমাদের এখন খুব ভয় করছে যে কিভাবে কোশ্চেন আসবে, কিভাবে কোশ্চেন আমরা সলভ করব। তো তার জন্য এই সেশনে আমরা কি করব, এই সেশনে হচ্ছে যে এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো কেমন ভাবে কোন কোশ্চেনে ইউজ করব, কোন ফর্মুলা কোনটাতে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে কিন্তু এই ভিডিও। এই প্রত্যেকটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা কিভাবে ইউজ করব, এই ফর্মুলা কোথায় ইউজ করব, কার্যশক্তি উপপাদ্য কোথায় ইউজ করব, এইভাবে কিন্তু আমাদেরকে ম্যাথডস গুলো শিখতে হবে। ডিফারেন্ট কোশ্চেন তো আমরা করব, বই থেকে কোশ্চেন করে নেব, কিন্তু এক্সামের সময় যে প্রেসারটা থাকবে এই ফর্মুলা গুলোই কিন্তু আমাদেরকে বাঁচাবে। এবং সেই ফর্মুলা বসানোর যে পদ্ধতি, কোথায় বসাবো সেই ফর্মুলা, কিভাবে বসাবো, তো সেটা নিয়েই কিন্তু এই ভিডিও। তো এই যে কার্যশক্তি উপপাদ্য আছে বা কার্যশক্তির যে পুরো চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের সব ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলোর ওপরে কিভাবে কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আজকের ডিসকাশন। তো সবাই এটা মনে রাখো যে কোশ্চেন খুবই সহজ হবে। আমরা বোর্ডের এক্সাম দিতে যাচ্ছি, সেই এক্সামে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন হবে। শুধু এটুকুই ভেবে রাখো, সকল স্টুডেন্টকে আমার এটা সাজেশন যে পরবর্তীকালে তোমরা জীবনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার থেকে স্কুলের পরীক্ষা হচ্ছে অনেক সহজ পরীক্ষা। তো সেই পরীক্ষা আমরা সহজে কিন্তু পাস করে নিতে পারবো, সহজে আমরা কিন্তু জয়ী হতে পারবো। তো শুরু করা যাক। সো কার্যশক্তি উপপাদ্যর প্রথম যে ফর্মুলা আছে, প্রথম একদম জেনারেল যেটা ফর্মুলা হয় সেটা হচ্ছে কার্যশক্তির F.ds তার ইন্টিগ্রেশন। সো এটা তখনই হবে যখন বল, প্রযুক্ত বল কি হবে, অপেক্ষক হবে। কোনো কিছুর অপেক্ষক মানে এক্স এর সাথে পরিবর্তন হচ্ছে, ওয়াই এর সাথেও পরিবর্তন হচ্ছে, জেড এর সাথেও পরিবর্তন হচ্ছে। এক্স ওয়াই জেড এর দিকে কি হচ্ছে, বল কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো তাহলে স্যার এই ফর্মুলাতে এফ যেটা আছে সেটা এইটা, এরকম কোনো অপেক্ষক দেওয়া থাকবে, সাথে খেয়াল রাখবে আই জে কে ক্যাপ থাকছে কিন্তু, ঠিক। সো আই জে কে ক্যাপ না থাকলেও এভাবে থাকতে পারে, এফ ইকুয়ালস টু সামথিং 4x²। তার মানে কি হচ্ছে, আই জে কে মানে 3 দিকে বল প্রয়োগ হচ্ছে, আর এটা মানে হচ্ছে এক দিকে বল প্রয়োগ হচ্ছে। খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আমাদের শুধু এটা খেয়াল রাখতে হবে যে এক্স যদি পরিবর্তন করি এফ পরিবর্তন হচ্ছে। এখানে এক্স ওয়াই জেড তিনটে পরিবর্তন করতে, এক্স ওয়াই পরিবর্তন করতে এফ পরিবর্তন হচ্ছে। মানে বল যদি পরিবর্তন হয়, পরিবর্তনশীল বলের জন্য আমরা এইটা ইউজ করব। সেখানে ডিএস কে আমরা ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ লিখবো। দিয়ে ফাইনাল যে ফর্মুলা আসে এরকম ধরনের কোশ্চেনে আমরা আলাদা আলাদা করে এক্স এর দিকের যেটা আছে এক্স ডিএক্স আলাদা করে বের করে নেবো, ওয়াই এর দিকের যেটা আছে সেটা আলাদা করে বের করে নেবো, জেড এর দিকে যেটা আছে সেটা আলাদা করে। মানে তুমি এটাই ভাবো যে আমি একটা কোশ্চেনে মানে 3টে পার্ট আছে, 3 দিকে কার্য বের করে যোগ করতে হবে আমাকে, ঠিক আছে। তো 3 দিকে কার্য এটা, আর একটু কোঅর্ডিনেট গুলো, স্থানাঙ্ক গুলো দেখে নেবে যে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তো যদি 1 এই স্থানাঙ্ক থেকে এটাতে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে, এক্স হচ্ছে 1 থেকে 4, ওয়াই হচ্ছে 2 থেকে 1, আর জেড হচ্ছে 3 থেকে -5। তো এই তিনটের যোগ করলে কিন্তু আমি এই যে প্রথম যে ফর্মুলা, প্রথম টাইপের কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু সলভ করতে পারবো। তাহলে স্যার ওপরেরটা কি, ওপরেরটা হচ্ছে ধ্রুবক বল। এক্স এর দিকে আছে আই জে ক্যাপ তো আছে, বাট এক্স ওয়াই জেড পরিবর্তন করলে ওই বল কিন্তু পরিবর্তন হয়ে যায় না। এখানে এক্স ওয়াই যদি পরিবর্তন করি, এক্স এর ভ্যালু যদি চেঞ্জ করি তাহলে পরিবর্তন হবে। তার মানে এটা পরিবর্তনশীল বলের জন্য, আর এই যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ধ্রুবক বলের জন্য। সো এফ যদি ধ্রুবক থাকে তাহলে ডাইরেক্ট আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে। সো এখান থেকে দেখো এইটা, এই যে এটা এটাতে যাবে। সো ধ্রুবক বল আছে, সেই ধ্রুবক বলের সাথে এফ ডেল্টা এস করলে কিন্তু আমার হয়ে যাবে। মানে ডেল্টা এস মানে কি হবে, 4 - 1 আই ক্যাপ প্লাস 1 - 2 জে ক্যাপ প্লাস -5 - 3 কে ক্যাপ। এই যে ভেক্টরটা আছে এটা, আর এফ ভেক্টর যেটা আছে, এই দুটো ডট করলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাব। তো বোঝা গেল এই প্রথম ফর্মুলা। সেকেন্ড যেটা আছে k = ½ mv²। আমাদের যে গতিশক্তি আছে সেই গতিশক্তির ফর্মুলা আমরা জানি ½ mv²। সো গতিশক্তির ফর্মুলা ½ mv²। কোনো বস্তু যদি v থাকে গতিবেগ, তাহলে আমরা ½ mv² লিখে সেই গতিশক্তি আমরা লিখতে পারি, ঠিক। তারপরে হচ্ছে যে
আমাদের স্থিতিশক্তি। ঠিক, তো স্থিতিশক্তি কি? স্থিতিশক্তি হচ্ছে যে একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি mgh, আর একটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। দুটো স্থিতিশক্তি আছে, একটা অভিকর্ষীয়, একটা স্থিতিস্থাপক। মানে একটা আমরা স্প্রিং এর জন্য ব্যবহার করব, একটা আমরা স্প্রিং এর জন্য ব্যবহার করব। স্প্রিং এর বল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক যদি কে থাকে, তাকে যদি এক্স প্রসারণ বা সংকোচন করা হয়, তাহলে আমরা লিখি সেখানে যে স্থিতিশক্তি হয় হাফ কে এক্স স্কোয়ার। এটা কিন্তু খেয়াল রাখবে, কারণ আমরা সবসময় mgh অভিকর্ষ নিয়ে পড়ে থাকি, আমরা কোনটাকে কেয়ার করি না? স্থিতিস্থাপককে কেয়ার করি না। তো স্থিতিস্থাপক যেটা হবে স্প্রিং এর কেসে হবে, তো সেই স্প্রিং এর একটা জিনিস খেয়াল রাখবে, সেই স্প্রিং এর আমরা যে এক্সটা নিই, সেই এক্স হচ্ছে 0 থেকে, যখন ওর প্রসারণ হয় না ন্যাচুরাল লেন্থ থেকে, প্রকৃত যে দৈর্ঘ্য হয় স্প্রিং এর, সেখান থেকে ওর প্রসারণ কত হয়েছে, কারণ অন্য কোশ্চেনে কি করে যে প্রথমে এক্স প্রসারণ আছে, তারপরে কি করেছে, আরো ওয়াই প্রসারণ করেছে, তাহলে স্থিতিশক্তি কত হবে? তাহলে ওই জায়গায় স্থিতিশক্তি কত? তো আমাকে দেখতে হবে হাফ কে ওয়াই স্কোয়ার লিখবো, নাকি হাফ কে এক্স স্কোয়ার লিখবো, নাকি হাফ কে এক্স প্লাস ওয়াই স্কোয়ার লিখবো। এটা লিখবো, কারণ এখানে খুবই সহজ একটা ফর্মুলা, শুধু একটু কনসেপ্টের ভুল হলেই কিন্তু পুরোটা ভুল হয়ে যাবে। আমাকে এক্স বলা হয়েছে প্রকৃত দৈর্ঘ্য থেকে, যে ন্যাচুরাল লেন্থ ছিল 0 পয়েন্ট, যেখানে কোনো প্রসারণ ছিল না, সেখান থেকে কত প্রসারণ হয়েছে। তাহলে তো স্যার এখানে এক্স প্লাস ওয়াই হবে, তাহলে এখানের যে ইউটা হবে সেটা এটা হবে, এটা আর এটা কিন্তু হবে না। তো এটা খেয়াল রাখতে হবে তোমাকে। ঠিক, তো যেটা খেয়াল রাখতে হবে, যেটা হবে না সেটা আগে মনে রাখো, তাহলে যেটা হবে তোমার অটোমেটিক মনে থেকে যাবে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে এটা আসবে। ঠিক, সো হাফ স্থিতিস্থাপক হয়ে গেল, mgh অভিকর্ষীয় যেটা হয় mgh হয়। এবার এই mgh কে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে রেফারেন্স পয়েন্ট আমাদেরকে চুজ করতে হয়, আমরা কোন জায়গা থেকে mgh লিখছি। কারণ এই mgh লেখার সময় আমি যদি h0 এটাকে নিই, তাহলে h হাইট ওপরে কোনো বস্তুর যে হবে স্থিতিশক্তি, সেটা mgh হবে। কোনো বস্তু যদি নিচে কোনো হাইট b হয়, তাহলে হয়ে যাবে mg ইন্টু মাইনাস b। মানে আমি এইটাকে h0 এখানে নিয়েছি, মানে স্থিতিশক্তি এখানে 0 হচ্ছে, তো তাহলে উপরে যখন যাবে তার স্থিতিশক্তি পজিটিভ হবে, আর এখানে নিচের দিকে যখন হবে স্থিতিশক্তি নেগেটিভ হবে। তো আমার ইচ্ছে আমি h0 কোথায় নেব, আমার ইচ্ছে তুমি নিজের মতো চুজ করতে পারো যে কোথা থেকে আমি কি করব, অভিকর্ষীয় স্থিতিশক্তি সেটা লিখবো। ঠিক, তো যে কোনো কোশ্চেনে, যে কোনো টাইপের কোশ্চেনে, ধরো একটা আছে নততল আছে, এটা থিটা আছে, এটা হাইট h আছে, বস্তু এখান থেকে পড়ছে, তাহলে নিচে এলে গতিবেগ কত হবে, তো তখন আমি চুজ করতে পারি এখানে h0 চুজ করতে পারি, বা কেউ বললে স্যার আমি নিচে চুজ করতে পারি। তো এখানে h0 যদি আমি নিই, তাহলে স্থিতিশক্তি এখানে 0 হবে, এখানে mgh হবে। ঠিক, যদি আমি এখানে 0 নিই, তাহলে এখানে স্থিতিশক্তি হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে mg, নিচের দিকে আসছে মাইনাস gh, মাইনাস mgh হবে। শুধু এখানে কি হচ্ছে, তুলনা করা হচ্ছে, এর থেকে এর যে ভ্যালুটা সেটা কম, এর থেকে এই যে উচ্চতা আছে সেখান থেকে নিচের দিকে এলে তার যে স্থিতিশক্তি হবে সেটা কম হবে। তো এখানে 0 হলে এখানে মাইনাস mg হবে, এখানে যদি mgh হয় তাহলে এখানে 0 হবে, মানে ডিফারেন্স বা পার্থক্যটা কিন্তু mgh এরই থাকবে। ঠিক, সো এখান থেকে তুমি তারপরে যে কার্যশক্তি উপপাদ্য, সেটাতে আমি আসছি পরে। সো লেখা কিভাবে লিখতে হবে আমি সেটুকুই তোমাকে বলে যাচ্ছি, যে এটা আমি শিখে গেলাম। এইখানে কে এর সাথে হাফ mv স্কয়ার, এখানে একটা টাইপের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে, যেটা হচ্ছে যে গতিশক্তি আছে, তার সঙ্গে ভরবেগ দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, তার সঙ্গে ভরবেগ দেওয়া আছে। সো পি আর গতিশক্তি, সো পি আছে আর গতিশক্তি কে আছে। সো পি আর গতিশক্তির মধ্যে সম্পর্ক কি, হাফ এম ভি স্কোয়ার, একে আমি লিখতে পারি হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম। ঠিক, তাহলে ওটাই হয়ে যাবে, তাহলে হাফ পি স্কোয়ার বাই এম। তো স্থিতিশক্তি, গতিশক্তি আর ভরবেগের মধ্যে যে সম্পর্ক কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। তাহলে আমরা পি কে কখনো এভাবে লিখতে পারি 2m কে
2m কে √2m কে আমরা p কে লিখতে পারি। সো এখানে কেমন টাইপের কোশ্চেন হতে পারে, এখানে কম্প্যারিজনের কোশ্চেন হতে পারে, তুলনা করা, যে দুটো বস্তু আছে তাদের গতিশক্তি একই, দুটো বস্তুর গতিশক্তি একই, তাদের ভরের যে অনুপাত আছে, তাদের ভরের যে অনুপাত আছে সেটা 1:4 আছে, তাদের গতিশক্তি একই, তাদের গতিশক্তি একই, তাহলে তাদের ভরবেগের অনুপাত কি হবে, তাদের ভরবেগের অনুপাত কি হবে। তো তুমি এখান থেকেই দেখে নাও, এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভরবেগ p1/p2 সেটা হয়ে যাবে 2m1k1/2m2 সো এখান থেকে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। k1 k2 ইকুয়াল আছে, কেটে যাবে, মানে পুরোটা একটা আন্ডার রুটের মধ্যে ঢুকে যাবে, পুরোটা আন্ডার রুটের মধ্যে ঢুকে যাবে, আর m1/m2 ভ্যালু তুমি বসিয়ে নেবে। ঠিক, সো এখান থেকে মনে হচ্ছে যেটা আসবে 1:2 আসবে। ঠিক, সো এখানে এটা লিখেছে, কখনো বলবে যে দুটি বস্তুর ভরবেগের অনুপাত যদি 1:8 হয়, তাদের ভর যদি এটা হয়, তাহলে তাদের গতিশক্তির অনুপাত কি হবে। ঠিক, তো গতিশক্তির অনুপাত একই ফর্মুলা অন্যভাবে লেখা আছে, এই ফর্মুলা আর এই ফর্মুলা একই ফর্মুলা কি করা আছে, একটু ইন্টারচেঞ্জ রিঅ্যারেঞ্জ করে কিন্তু ফর্মুলাটাকে বানানো হয়েছে। তারপরে চলে যাই 4 নম্বরে, কার্যশক্তি উপপাদ্য কি বলছে দেখে নি। তো কার্যশক্তি উপপাদ্য এটা বলছে যে সমস্ত বলের দ্বারা কৃতকার্য কি হয়ে যাবে, তার গতিশক্তির যে পরিবর্তন আছে সেই গতিশক্তির পরিবর্তনের সমান হয়ে যায়। তো সমস্ত বল দ্বারা কার্য, শুধু ডব্লিউ লিখেছি, এখানে কিন্তু সমস্ত বল দ্বারা কার্য, যত বল ওই বস্তুর উপরে, যে কোনো বস্তুর উপর যত বল প্রয়োগ করছে সেই বস্তু কি করবে, ওর উপরে কি করবে, শক্তি বাড়াবে, শক্তির পরিবর্তন করাবে গতিশক্তির, সেই গতিশক্তির যে পরিবর্তন যতটা হয়েছে ততটাই নিশ্চয়ই কার্য হয়েছে। ঠিক, সো সেখান থেকে ½ mv² - ½ mu², এটা কিন্তু এসছে। এবার এটাকে একটু ভেঙে লিখেছি যে এই কার্য যে হবে সেই কার্য সংরক্ষী বল দ্বারা হতে পারে, অসংরক্ষী বল দ্বারা হতে পারে। সংরক্ষী বলকে আমরা কনজারভেটিভ ফোর্স লেখা হয় ইংলিশে, সেই জন্য এফসি লিখেছি, আর এটা নন কনজারভেটিভ মানে অসংরক্ষী বল। সো অসংরক্ষী বল দ্বারা কার্য, সংরক্ষী বল দ্বারা কার্য, সেই কার্যই কি হবে আমার ½ mv² - ½ mu²। ঠিক, এবার আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আমরা যখনই স্থিতিশক্তি ডিফাইন করি, স্থিতিশক্তি যখন আমরা আনি, সেই স্থিতিশক্তি কিন্তু কার জন্য বর্ণনা করা হয়, সংরক্ষী বলের জন্য বর্ণনা করা হয়। সংরক্ষী বলের যে বিরুদ্ধে কাজ করা হয়, সেই সংরক্ষী বলের বিরুদ্ধে কাজ করাটাই কি হয়, স্থিতিশক্তি হিসেবে কিন্তু সঞ্চয় হয়। আমি এই পেনটাকে উপর দিকে তুলেছি, তো আমি কি করেছি, এমজি নিচের দিকে লাগছে, তার বিরুদ্ধে কাজ করেছি। সো এমজি বা মাধ্যাকর্ষণ বল হচ্ছে সংরক্ষী বল। আমাদের সিলেবাসে যেটা আছে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলই শুধু অসংরক্ষী বল হবে। ঠিক, বাকি যা কিছু ঘর্ষণ বল, আর ধরে নাও যদি আমাদের এয়ার ড্রাগ থাকে, বাতাসের জন্য যে ঘর্ষণ বল লাগবে সেটা কিন্তু তোমাদের নেই। তো আমাদের সিলেবাসের আপ টু এই সেমিস্টার যেটা আছে, বা তোমাদের 11, 12 যে সিলেবাস আছে, তাদের ঘর্ষণ বলই কি হবে, আমরা ধরবো যে অসংরক্ষী বল। তো সংরক্ষী বল হচ্ছে মাধ্যাকর্ষণ বল, সেই মাধ্যাকর্ষণ বলের দ্বারা কৃতকার্য, তার বিরুদ্ধে যদি আমি কৃতকার্য করি, সেটা কি হবে, আমাদের যে স্থিতিশক্তি আছে, অভিকর্ষীয় স্থিতিশক্তির দ্বারা কি হবে, সঞ্চয় হবে। ঠিক আছে, তো এটা কোন স্প্রিং যদি টানা হয়, কোন স্প্রিং যদি এভাবে করে টানা হয়, তাহলে সেই স্প্রিং কে টানতে যে কার্য করব, সেই কার্য কি হবে, সেই কার্য হচ্ছে আমাদের এফ স্প্রিং বলের বিরুদ্ধে হবে। সো স্প্রিং বলের বিরুদ্ধে আমি কাজ করছি বলে কি হবে, স্প্রিং বলের বিরুদ্ধে আমি কাজ করছি বলে সেইটা আমাদের স্থিতিশক্তি হিসেবে সঞ্চয় হয়ে যাবে। ঠিক আছে, তো এটা, তো এই জন্য এখানে লেখা হয়েছে কার্য সংরক্ষী বলের জন্য কি হয়ে যায়, -ΔU। কার্য বিরুদ্ধে বলা হচ্ছে বলে মাইনাস লেখা হচ্ছে, সংরক্ষী বলের বিরুদ্ধে কাজ করছি, সেই জন্য এখানে মাইনাস যেটা আছে সেটা ওটাই শো করছে আমি বিরুদ্ধে কাজ করছি, মানে আমি এটাকে, আমার শক্তি যেটা, সেই শক্তিটা আমি যে কাজ করছি সেই শক্তিটা কে নিয়ে নিচ্ছে, সেই শক্তিটা সঞ্চয় হয়ে যাচ্ছে স্মৃতিশক্তি হিসেবে, আমি যে কাজ করছি স্মৃতিশক্তি হিসেবে সঞ্চয় হয়ে যাচ্ছে। আর গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ বল যে কাজ করছে তার নেগেটিভ যেটা হচ্ছে সেটা স্থিতিশক্তি হিসেবে কিন্তু জমা হচ্ছে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে। তো এখানে আমার কার্য যেটা হয়েছে -ΔU। এবার হচ্ছে এইখানে আমি যখন বসিয়ে দেব তখন কিন্তু একটু রিঅ্যারেঞ্জ করে আমার আসবে কি, আমি যখন এইটাকে এখানে বসিয়ে দেব, তো ফাইনাল যেটা তোমাকে মনে রাখতে হবে, যান্ত্রিক শক্তির যে পরিবর্তন, যান্ত্রিক শক্তির পরিবর্তন সেটা কার্য অসংরক্ষী বলের দ্বারা হয়ে যাবে। অসংরক্ষী বলের দ্বারা কৃতকার্য যান্ত্রিক
শক্তির পরিবর্তন হয়ে যাবে। এটাকে যখন আমি এখানে বসাবো, দিয়ে এদিক ওদিক করলে তুমি কি পাবে, এখান থেকে এরকম পাবে K2 প্লাস U2 মাইনাস K1 প্লাস U1, এখান থেকে কার্য এফএমসি। মানে তুমি এখানেই ধরে নাও আমাদের সিলেবাসে যদি থাকে ঘর্ষণ বল দ্বারা কার্য হবে, আমাদের সিলেবাসে যদি থাকে ঘর্ষণ, আমাদের মানে সিলেবাসে ঘর্ষণ বল আছে, তার মানে যদি আমাদের অসংরক্ষী বল থাকে তো ঘর্ষণ বলই থাকবে। ঠিক আছে, তো এই ধরনের কনসেপ্ট কোথায় আমরা ইউজ করতে পারবো, ধরে নাও একটা নততল আছে, সেই নততলে পুরোটা ঘর্ষণ বল দেওয়া আছে, এখান থেকে এখানে ঘর্ষণ বল মিউ দেওয়া আছে আর এইটা এম। ঠিক, তো এখানে আমাকে বলবে যখন নিচে আসবে তখন কি হবে, ভি কত হবে, যখন নিচে আসবে তখন ভি কত হবে। তো তুমি কি করবে, তুমি দুটো বিন্দু নেবে, সব সময় এরকম কোশ্চেনে কি করবে, দুটো বিন্দু নেবে, সেই দুটো বিন্দুতে একটা বিন্দুতে আমরা কি করব, একটা বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি লিখব E1 আর একটা বিন্দুতে যান্ত্রিক শক্তি লিখব। ঠিক, তো যান্ত্রিক শক্তি এখানে লিখব K1 আর U1, তো K1 এখানে বের করব, U1 এখানে বের করব, আমরা সবাই জানি কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তো ডিটেল ভিডিওর জন্য তোমাকে ডেসক্রিপশনে মানে তোমাকে ডিটেলড এতে যেতে হবে, প্লে লিস্টে, সেখানে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে E1 হচ্ছে K1 U1, সো K1 আমি যদি বের করতে চাই এখানে প্রথমে রেস্টে থাকবে, সো হাফ এম ভি স্কয়ার 0 হয়ে যাবে। U1 লেখার সময় আমাকে একটা রেফারেন্স পয়েন্ট খুঁজতে হবে, নির্দেশতন্ত্র, যে H0 আমি কোথায় নেব, যদি এখানে H0 নেই তাহলে U1 হয়ে যাবে mgh। ঠিক আছে, আর K1 হচ্ছে 0 হয়ে যাবে কারণ গতিবেগ 0 আছে। E2 আমি যখন লিখবো এখানে যখন আসবে তখন একটা গতিবেগ থাকবে, সো হাফ এম ভি স্কয়ার হয়ে যাবে K2, আর U2 যেটা হয়ে যাবে mg ইন্টু 0। তো তাহলে আমার এখানে E1 যেটা হবে সেটা mgh হবে, আর E2 যেটা হবে সেটা হাফ এম ভি স্কয়ার হবে। এবার কথা হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বল আছে, তো ঘর্ষণ বল যদি থাকে তাহলে E2 মাইনাস E1 মানে হাফ এম ভি স্কয়ার মাইনাস mgh হয়ে যাবে কার্যকার দ্বারা ঘর্ষণ বলের দ্বারা কৃতকার্য। তো ঘর্ষণ বলের দ্বারা এই যে লেন্থ আছে, এই লেন্থ যদি এল দেওয়া থাকে তাহলে হয়ে যাবে মাইনাস মিউ এন, এন লিখবে, কেউ এমজি লিখে ফেলবে না, এখানে একটা ভুল হবে, এন লিখবে আগে। সো মিউ এন বল হয়ে গেছে ঘর্ষণ বল, তার সরণ, সো ঘর্ষণ বল গুণিতক সরণ। এবার কেন বললাম যে এন লিখতে, কারণ এখানে আমি যদি দেখি এই দিকে এমজি কস থিটা আছে আর এই দিকে এন আছে, সো এনটা এমজি হবে না, এমজি কস থিটা হবে, সো মিউ এমজি কস থিটা ইন্টু এন এটা, সো হাফ এম বি স্কোয়ার মাইনাস এমজিএচ। ঠিক, ঠিক, এর একটা সহজ পদ্ধতি আছে। কি সহজ পদ্ধতি, সেটার জন্য তোমাকে কি লাগবে, একটু ব্রেন খাটাতে হবে। কি, যে আমার কাছে ধরে নাও আমার কাছে কিছু শক্তি ছিল, সেই শক্তিটা একটা টাকার মতো, হ্যাঁ আমি আমার সেভিং আমি কিছু টাকা নিয়ে বেরিয়েছি, তো আমার কাছে কি আছে, সেই টাকার নাম হচ্ছে স্থিতিশক্তি। তো আমার কাছে এখানে আছে আমার কাছে শুধু স্থিতিশক্তি, আমি এখান থেকে দেখছি H0 এখানে, তো আমার কাছে আছে স্থিতিশক্তি, আমার কাছে যে টাকাটা আছে সেটা mgh, আমার কাছে mgh টাকা আছে। আমি যখন নিচে চলে যাব, এখানে যখন যাব, আমাকে সেই টাকা কার পেছনে খরচ করতে হচ্ছে, ঘর্ষণের পেছনে খরচ করতে হচ্ছে, কারণ ঘর্ষণ ওই শক্তিটা কি করবে, অপচয় করবে। তো ঘর্ষণ কত শক্তি, ঘর্ষণের জন্য আমি কত শক্তি খরচ করব, মিউ এমজি মানে মিউ এমজি কস থিটা এল, মানে ঘর্ষণ দ্বারা কৃতকার্য, ঘর্ষণ দ্বারা যে কৃতকার্য হবে সেই টাকাটা আমাকে ঘর্ষণের জন্য খরচ করতে হবে। আর বাকি টাকাটা কার কাছে থাকবে, বাকি টাকা এখনো আছে হাফ এম ভি স্কোয়ার, নিচে গিয়ে হাফ এম ভি স্কোয়ার, ভিড় ধরুন যে গতিশক্তি আছে সেটা কিন্তু আমার বেঁচে আছে এখনো, 100 টাকা নিয়ে বেরিয়েছি, 20 টাকা খরচ করেছি, 80 টাকা বেঁচে আছে, তো হাফ এম ভি স্কোয়ার এখনো 80 টাকা বেঁচে আছে, আর 20 টাকা আমি খরচ করেছি যেটা ঘর্ষণ বলের পেছনে, তাহলে 20 প্লাস 80 সেটাই তো আমার 100 হবে, তাহলে 100টা আমার mgh টাই হয়েছে হাফ এম ভি স্কোয়ার, আর সাথে ঘর্ষণের জন্য খরচ করেছি মিউ এমজি কস থিটা ইন্টু এল। বুঝেছে? এবার কেউ বলবে স্যার আপনি মাইনাস নেননি কেন, তুমি ভেবে দেখো এখানে 20 টাকা আমি খরচ করেছি, সেই 20 টাকা আমি মাইনাস লিখেছি কিনা, সেই 20 টাকা আমি মাইনাস লিখেছি না প্লাস লিখেছি, তো তুমি বুঝতে পারবে, প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে কম্পেয়ার করে বুঝতে পারবে যে আমি 20 টাকা খরচ করেছি আর আছে 80 টাকা, তাহলে আমি কত নিয়ে এসেছিলাম, তখন কিন্তু 80 মাইনাস 20 করবো না, 80 প্লাস 20 করবো। তো এখানে লজিক দিয়ে যখন আমি করব তখন কিন্তু ডাইরেক্ট এই যে লাইনটা আমি এতগুলো লিখে এসেছিলাম সেটা কিন্তু আমি এখানে এইভাবে করতে পারবো। ঠিক, ঠিক একইভাবে এই কোশ্চেন এভাবেও হতে পারে। দেখো কোনো একটা আছে,
এখান থেকে থিটা থেকে একটা বলকে ছেড়েছি, সে নিচে গিয়ে এল এল দৈর্ঘ্য আছে, দড়ির দৈর্ঘ্য, এখানে গিয়ে ভি কত হবে। তো একইভাবে আমার কাছে এখানে কত শক্তি আছে, এখন এই যে এই দৈর্ঘ্যটাকে আমাকে আলাদা করে বের করতে হবে ওয়াই। তো আমি যদি এখানে এসে 0 নিই, আমার কাছে কত টাকা আছে, এমজি ওয়াই টাকা আছে আমার কাছে। সেই এমজি ওয়াই টাকা কোথায় কোথায় খরচ করব, আমি যখন নিচের দিকে নামবো আমার কিন্তু স্থিতিশক্তি কম হবে, আমার কিন্তু স্থিতিশক্তি কম হবে। তার মানে স্থিতিশক্তি কমে যাবে। কতটা কমবে, আমার কাছে ছিল এমজিওয়াই, আমার কাছে ছিল এমজিওয়াই, সেই এমজিওয়াই কমে হাফ এমবি স্কোয়ারে পরিণত হয়ে গেছে। আমার কাছে আর কিন্তু অন্য কোনো খরচ করার কিন্তু নেই। তার মানে এই যে এমজিওয়াইটা আছে, এই নিচে গিয়ে এখনো কিন্তু হাফ এমবি স্কোয়ার আছে, এখানে কিন্তু কোনো ঘর্ষণ বল নেই। তার মানে আমি কোনো টাকা কিন্তু খরচ করিনি, আমি কোনো টাকা খরচ করিনি। এখানে যে 20 প্লাস 80, 20 খরচ করেছিলাম, এখন কিন্তু আমি 20 খরচ করিনি। তার মানে এমজিওয়াই ইকুয়ালস টু হাফ এমবি স্কোয়ার হয়ে যাবে। শুধু পরিবর্তন হয়ে গেছে এখান থেকে এখানে, মানে আমি 100 টাকা নিয়ে গেছিলাম, নোট নিয়ে গেছিলাম, সেই নোট কি হয়ে গেছে, খুচরো হয়ে গেছে, মানে 100 টাকাই আছে, বাট কি হয়েছে, অন্য রূপে আছে। তো স্থিতিশক্তি গতি শক্তিতে পরিবর্তন হয়ে গেছে। সো এমজিওয়াই ইকুয়ালস টু হাফ এমবি স্কোয়ার। এবার কথা হচ্ছে এই ওয়াইটা কি করে বের করব। এই ওয়াই বের করার জন্য এটা হবে এল কস থিটা, আর এই পুরোটা হবে এল। তাহলে এই দৈর্ঘ্যটা কি হবে, এল মাইনাস এল কস থিটা। তো এই ওয়াইটা হয়ে যাবে এল মাইনাস এল কস থিটা, এল মাইনাস এল কস থিটা ওয়াই হয়ে যাবে। তো এইভাবে কিন্তু এই কোশ্চেনকে সলভ করা উচিত। এবার হচ্ছে যে আমি এই ফর্মুলায় যদি আমাদের ঘর্ষণ বল না থাকে, কোনো অপচয়ী বা অসংরক্ষী বল না থাকে, তাহলে কি হয়ে যাবে, কোনো সংস্থার উপরে কোনো বল প্রয়োগ করছে না, কোন বল, অসংরক্ষী বল প্রয়োগ করছে না, তাহলে কি হবে, এই কার্যটা শূন্য হয়ে যাবে। এই কার্য যদি শূন্য হয়ে যায় তাহলে E2 ইকুয়ালস টু E1 হয়ে যায়। তো এটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। তার মানে কোনো বস্তু সংস্থার উপরে যদি অপচয়ী বলের প্রভাব না থাকে, তার দ্বারা কৃতকার্য যদি না হয়, তাহলে যান্ত্রিক শক্তি কি হবে, এটাই হবে। ঠিক আছে, তোমার যদি কোনো খরচ না থাকে, তাহলে তোমার ইনকাম ইকুয়ালস টু ইউর সেভিং। ঠিক আছে, তুমি 10 টাকা ইনকাম করেছো বা 100 টাকা ইনকাম করেছো, সেই কোনো খরচ নেই, তো কি হয়েছে, সেই 100 টাকাই কিন্তু তোমার সেভিংসে জমা হয়ে যাবে। বাট কোনো খরচ যদি চলে আসে, পেন কিনতে লাগছে, খাতা কিনতে লাগছে, তাহলে কি হয়ে যাবে, তোমার ইনকাম যেটা হবে সেটা খরচ, তোমার ইনকাম যেটা হবে সেটা খরচ হবে, খরচ প্লাস যেটা বেঁচে থাকবে সেভিং, দুটো মিলিয়ে, তো দুটোর যোগ করলে তুমি ইনকামটা পাবে। ঠিক, তো একইভাবে আমার কাছে যে শক্তি থাকে, সেই শক্তি কি হয়, অপচয়ী বল যদি থাকে, অপচয়ী বলকে কিছু দেব, আর বাকিটায় যতটা আছে সেটা অন্য কোনো শক্তিতে থাকবে। ঠিক আছে, তো অন্য কোনো রূপে থাকবে, ইনকাম সেভিং এর রূপে, মানে রূপে থাকছে, আর খরচে কি হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। তো আমি যখন খরচ প্লাস সেভিং করব, তখন কিন্তু খরচকে মাইনাস নিয়ে লিখবো না, আমি খরচ প্লাস কত খরচ করেছি সেটার মান লিখবো, আর সেভিং সেটা লিখে আমি কিন্তু করতে পারবো। বাট আমি যদি ডাইরেক্ট কার্যশক্তি উপপাদ্য ব্যবহার করি, তখন কিন্তু আমি সাইন নিয়েই কিন্তু করব। ঠিক আছে, সাইন নিয়েই কোশ্চেন সলভ করব। চলো, ঠিক আছে। তো স্প্রিং এর আর একটা, স্প্রিং এর যে এটা হয় সেটা হচ্ছে কোন স্প্রিং কে কি করা হয়েছে, এক্স টানা হয়েছে, তো তার গতিশক্তি, তার স্থিতিশক্তি হয়েছে ইউ। কোন স্প্রিং কে কি করা হয়েছে, এক্স প্রসারণ করা হয়েছে, তার স্থিতিশক্তি ইউ যদি হয়ে যায়, তাকে যদি ওয়াই এক্সপেন্ড করা হয়, ওয়াই প্রসারণ করা হয়, তাহলে নতুন স্থিতিশক্তি কত হবে, এটা জিজ্ঞেস করে। ঠিক, নতুন স্থিতিশক্তি কি হবে, তো ইউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, আর এখানে হয়ে যাবে ইউ ইকুয়ালস টু ইউ ড্যাশ ইকুয়ালস টু হাফ কে ওয়াই স্কোয়ার। সো দুটোর যদি আমি দেখে নিই, দুটোকে ভাগ করে দিই ইউ ড্যাশ বাই ইউ, তাহলে হয়ে যাবে কে কে সবই কেটে যাবে, ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার চলে আসবে। তো এটা খেয়াল রাখবে, এরকম টাইপের জিজ্ঞেস করে। ঠিক, বাট আরেকটা কোশ্চেনে তোমাকে ফাঁসাতে পারে, যে কি করে, যে তোমাকে দেখতে হবে যে এখানে ওয়াই প্রসারণ করেছে না আরো ওয়াই প্রসারণ করেছে। প্রথমে এক্স প্রসারণ ছিল, প্রথমে এক্স প্রসারণ ছিল, বলেছে আরো ওয়াই প্রসারণ করেছে, তো তখন কি হবে, তো প্রথমে এক্স প্রসারণ ছিল, তারপরে আরো ওয়াই প্রসারণ করেছে, তো তখন আমাদের ভ্যালু কি হবে, যে প্রথমে সঞ্চিত শক্তি হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার, তারপরে যে সঞ্চিত শক্তি হবে সেটা হবে হাফ কে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এখন যে প্রসারণটা হয়েছে সেটা এক্স প্লাস ওয়াই কিন্তু আমাদের প্রকৃত দৈর্ঘ্য থেকেই হয়েছে, তো সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এবার আর কি জিজ্ঞেস করে, ধরে নাও এই পয়েন্টকে এ নিল, এই পয়েন্টকে বি নিল, সো বলবে এক্স প্রসারণ তো আছেই, কিন্তু আরো ওয়াই প্রসারণ করতে কত কৃতকার্য লাগবে,
কোশ্চেন শোনো, এখানে কি ছিল, সঞ্চিত শক্তি কত জমা হচ্ছে স্প্রিং এর মধ্যে। এবার বলছে এ থেকে বি তে নিয়ে যেতে আরো এক্স ওয়াই প্রসারণ করতে কত কৃতকার্য করতে হবে। তো এটা যখন হবে তখন আমাকে কি করতে হয়, আলাদা আলাদা করে এখানে স্থিতিশক্তি এখানে স্থিতিশক্তি লিখতে হয়। তো এখানে স্থিতিশক্তি হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার, কারণ প্রসারণ এটা, যেটা আমার U1। এখানে স্থিতিশক্তি লেখার সময় হাফ কে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এখান থেকে, ঠিক। এবার আমাদের যে কার্য, আমার দ্বারা কার্য বহিস্থ বল দ্বারা, সেটা হয়ে যাবে U2 মাইনাস U1। কিন্তু যদি বলে স্প্রিং এর দ্বারা কার্য Fs, তখন মাইনাস U2 মাইনাস U1 হয়ে যায়, ঠিক। তো আরো কত কৃতকার্য করতে হবে, তখন কি হবে, এটা হয়ে যাবে আমি কত কৃতকার্য করব, বাট স্প্রিং এর মধ্যে কত আরো শক্তি জমা হচ্ছে সেটা হয়ে যাবে এটা। আরো কত শক্তি জমা হচ্ছে, স্প্রিং এর শক্তি না, আরো কত জমা হচ্ছে, আরো কত জমা হচ্ছে, মানে চেঞ্জটা জিজ্ঞেস করছে, তখন কিন্তু এটা হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে, ঠিক। এবার আমাকে কি জিজ্ঞেস করবে, আমাকে পাওয়ার জিজ্ঞেস করবে, যে পাওয়ার বা ক্ষমতা, সো কার্য বাই সময়। তো কার্য বাই সময় যদি ক্ষমতা হয়ে যায়, কার্যকে আমরা লিখি এফ ডট ডিএস এর ইন্টিগ্রেশন বাই, এখানে আমাদের মানে যদি থাকে কার্য হয়ে যায় এফ ডট ডিএস, ঠিক এটা, আর নিচে হচ্ছে টাইম, ঠিক। এবার এফ যদি ধ্রুবক চলে আসে, এফ যদি ধ্রুবক বেরিয়ে আসে, তাহলে ডিএস ডেল্টা এস বাই টি, সো হয়ে যায় ডেল্টা এস বাই টি এফ ডট। সো এখান থেকে আমাদের আসে এফ ডট ভি, এফ ডট ভি, এফ ডট ভি চলে আসবে। তো এফ যদি ধ্রুবক হয়ে যায় তাহলে আমাদের এফ বেরিয়ে আসবে, আর ওই ইনস্ট্যান্টে এটা হচ্ছে তাৎক্ষণিক কি হচ্ছে ক্ষমতা, তাৎক্ষণিক ক্ষমতা কি হবে, বল ডট ওই সময়ে বস্তুর বেগ, বল ডট ওই সময়ের যে বস্তুর বেগ হবে সেটা কিন্তু ক্ষমতা হয়ে যাবে, ঠিক। এবার এখান থেকে দুটো কোশ্চেন জিজ্ঞেস করে, যে কোনো বস্তুর উপরে যে ক্ষমতা প্রয়োগ হচ্ছে, কোনো বস্তুকে ধ্রুবক ক্ষমতা প্রয়োগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, পাওয়ার যে ক্ষমতা যেটা আছে সেটা ধ্রুবক আছে, তাহলে বস্তুর যে দূরত্ব সেটা টির কত সমানুপাতিক হবে, মানে টির সমানুপাতিক হবে, বা টির সাথে সম্পর্ক কি হবে, বস্তুর টির সাথে কি সম্পর্ক হবে, বস্তুর যে বেগ হবে সেটা টির সাথে কি সম্পর্ক হবে। এই দুটো টাইপের কোশ্চেন আমি বলেছিলাম মনে রাখতে, ঠিক। তো এই দুটো, যে কোনো বস্তুর উপরে ক্ষমতা প্রয়োগ হচ্ছে, ক্ষমতা কি হচ্ছে, সমান হারে প্রয়োগ হচ্ছে, ধ্রুবক ক্ষমতা প্রয়োগ হচ্ছে। তো ধ্রুবক ক্ষমতা যদি হয় তাহলে সেই বস্তুর দূরত্ব সময়ের সাথে কিভাবে সম্পর্কে থাকবে, সো এটা আসবে এখান থেকে। সো দেখে নাও পি ইকুয়ালস টু এফ ডট কি আছে, ভি আছে, এফ ডট ভি। সো এফ ডট ভি কে আমি লিখতে পারি, আমি এবার শুধু এ লিখছি, মান লিখছি ডিএস বাই ডিটি, আর এফ কে আমি লিখতে পারি এম এ ডিএস বাই ডিটি, ডট কেও আমি সরিয়ে নিচ্ছি, ঠিক আছে, এম এস ডিএস বাই ডিটি। সো এম এটা হয়ে যাবে ডিভি বাই ডিটি, এম আর ডিএস বাই ডিটি। সো এখান থেকে তুমি দেখো, সরি, ডিভি বাই ডিটি, সো ডিএস বাই ডিটি, আচ্ছা সরি, ডিএস বাই ডিটি ভি লেখার দরকার নেই, মানে এইখানে এফ ভি আছে, আর এফ কে আমি লিখতে পারি এম ডিভি বাই ডিটি ইন্টু ভি, এটা। এবার পি কে আমি এই পাশে পি ডিটি ইকুয়ালস টু ভি ডিভি বাই এম কেও পাঠিয়ে দিচ্ছি এই পাশে। তো পি বাই এম, পি যদি ধ্রুবক থাকে, পি বাই এমও ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন যদি করে ফেলি পি বাই এম বেরিয়ে যাবে, এখানে টি আসবে আর এখানে ভি স্কোয়ার বাই 2 আসবে। তো আমি একটা জিনিস পাচ্ছি, যে এখানে ভি যেটা হবে সেই ভিটা হয়ে যাবে √2 পিটি বাই এম, 2 পিটি বাই, তার মানে ভি হচ্ছে সমানুপাতিক হচ্ছে টি পাওয়ার হাফের, ভি সমানুপাতিক হচ্ছে টি পাওয়ার হাফের, ঠিক। তো সেখান থেকে এস কিভাবে বের করবো, ডিএস বাই ডিটি। সো ডিএস বাই ডিটি আমি যদি করি, এখানে কি হবে দেখো, ডি বাই ডিটি টি হাফ, সরি ভি কে, ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। সো ডিএস আসবে ভি ডিটি, ডিএস আসবে ভি ডিটি, ভি ডিটির ইন্টিগ্রেশন, ঠিক। সো ভি ডিটির ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে কি হবে, একটা পাওয়ার বেড়ে যাবে, টির ইন্টিগ্রেশন যদি হয় একটা পাওয়ার বেড়ে যায়, তাহলে টি যেটা হবে 3/2, তার মানে 3/2, আর এটা হচ্ছে 1/2। এই দুটো জিনিস একদম খেয়াল রাখবে, এই দুটো জিনিস একদম খেয়াল রাখবে, পাক্কা খেয়াল রাখবে, মাস্ট, ঠিক। ও এটা মনে রাখবে।
আর কি হয়, জলের কোশ্চেন জিজ্ঞেস করে, একটি পাম্প আছে, সেই পাম্প কি করছে, এম কেজি পার সেকেন্ডে কি হচ্ছে, এইচ উচ্চতায় জল তুলছে, এইচ উচ্চতায় এম কেজি পার সেকেন্ড হারে এইচ উচ্চতায় একটি পাম্প যদি জল তোলে তাহলে কি হবে, তার ক্ষমতা কি হবে। তো এই কোশ্চেনে কি হবে, এক সেকেন্ডেই ধরে নাও কাজ হচ্ছে, তো এক সেকেন্ডে কতটা কাজ হচ্ছে, mgh, এক সেকেন্ডে mgh কাজ হচ্ছে, তাহলে এটাই আমার ক্ষমতা হয়ে যাবে। তার মানে ডাইরেক্ট এটা যদি টি সেকেন্ড থাকতো, যে একটি বস্তু, একটি পাম্প কি করছে, এম কেজি টি সময়ে জল তুলতে হবে, টি সময়ে এম কেজি জল তুলতে হবে, টি সময়ে এম কেজি জল তুলতে হবে। এখানে এক সেকেন্ডে এম কেজি বলেছিল, আমি এবার বলেছি টি সময়ে এম কেজি জল এইচ উচ্চতায় তুলতে হবে, টি সময়ে এম কেজি জল এইচ উচ্চতায় তুলতে হবে। তাহলে আমার যে পাম্প হবে তার ক্ষমতা কি হবে, তো তাহলে টি সময়ে যদি এম কেজি তুলতে হয়, এক সেকেন্ডে তাহলে এম বাই টি কেজি জল তুলতে হবে, টি সময়ে এম কেজি, তাহলে এক সেকেন্ডে একক সময়ে এম বাই টি কেজি জল তুলতে হবে, তাহলে কেজি পার সেকেন্ড হয়ে গেল এম বাই টি। তাহলে এম বাই টি, এক সেকেন্ডে এম বাই টি জল তুলতে হচ্ছে, তাহলে এম বাই টি ইন্টু জিএইচ, মানে হয়ে যাবে এম জিএইচ বাই টি। এটাই আমার ক্ষমতা হয়ে যাবে, কার ক্ষমতা, যে পাম্প আমরা ব্যবহার করব তার ক্ষমতা। তো কখনো পাম্পের ক্ষমতা দিয়ে দেয়, তারপরে জিজ্ঞেস করে যে কত কেজি জল তুলতে পারবো, ঠিক আছে। এই রকম ধরনের কোশ্চেন তোমাদের এই পাম্পের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ঠিক, এখানে খেয়াল রাখবে যে পাওয়ার যেটা হয়, ক্ষমতা, সেটা ওয়াটে হয়। যদি এইচপি তে দেওয়া থাকে, হর্স পাওয়ার, অশ্বশক্তি, অশ্ব ক্ষমতাতে দেওয়া থাকে 1 এইচপি হয়ে যায় 746 ওয়াট, 746 ওয়াট হচ্ছে, ঠিক আছে। একদম শেষে আমরা যে উলম্ব দিকে যে বৃত্তীয় গতি হয় তার কনসেপ্টটা শিখে নেবো, এবং এর মধ্যে থেকে যে যে খুঁটিনাটি আছে সেগুলো আমরা জেনে নেবো, ঠিক আছে। তো উলম্ব দিকে একটা বস্তুকে আমরা ঘোরানোর চেষ্টা করছি, ঠিক। তো তার ভর যদি এম হয় আর এটা যদি এল দৈর্ঘ্য হয়, তাহলে কি কি ব্যাপার হতে পারে দেখো। তো কি কি হতে পারে, এ থেকে বি পর্যন্ত বস্তু যেতে পারে, এ বির মধ্যে কোথাও থেকে যেতে পারে, বি থেকে সির মধ্যে কোথাও থেকে যেতে পারে। মানে ধরে নাও আমি এমন গতিবেগ দিলাম এ বির মধ্যে থেকে গেল, আমি এমন গতিবেগ দিলাম বি সির মধ্যে থেকে গেল, আমি এমন গতিবেগ দিলাম যে হচ্ছে সি পেরিয়ে পুরো যে কমপ্লিট সার্কেল মানে কমপ্লিট বৃত্তীয় গতি কিন্তু করতে পারবে, বৃত্তীয় গতি সম্পন্ন করতে পারে। তাহলে তিনটে কেস থাকে এখানে, তিনটে কেস হচ্ছে এ থেকে বির মধ্যে যখন থেকে যাবে, এ থেকে বির মধ্যে যখন থেকে যাবে তখন কিন্তু সরল দোল গতি হবে, মানে কি বলে পিরিয়ডিক মোশন হবে, মানে এইভাবে করে কিন্তু এ অসিলেট করবে, ঠিক আছে, পর্যাবৃত্ত গতি এভাবে করে যাবে আসবে অসিলেশন হবে। তো তখন যেটা হবে তার কেস হচ্ছে ইউ কে আন্ডার রুট 2gl আর জিরোর মধ্যে থাকতে হবে। সো যে নিচে যে গতিবেগটা দেব আমি, সেই গতিবেগ যদি 0 থেকে 2gl এর মধ্যে থাকে, তাহলে এ কি করবে, এইভাবে কিন্তু এর গতি হবে, পেন্ডুলাম যেটা হয়, পেন্ডুলামের যে গতি হয়, পেন্ডুলামে এইভাবে করে কিন্তু হয়, ঠিক। তারপরে হচ্ছে বি থেকে সির মধ্যে কোথায় থাকবে, বি থেকে সির মধ্যে তখনই যাবে যখন আমি ইউ কত দেব, 2gl আন্ডার রুট 2gl এর থেকে বেশি দেব, আর আন্ডার রুট 5gl এর থেকে কি করব, কম দেব। একদম সি তে যখন পৌঁছে যাবে তখন পুরো হচ্ছে সার্কেল কমপ্লিট করবে, ঠিক। তো সি তে যখন পৌঁছে যাবে তাহলে আমাকে ইউ কত দিতে হবে, সি পেরোতে হবে, ঠিক আছে। তার মানে সি তে যাওয়ার জন্য 5gl দরকার, আর তার থেকে বেশি আমি যদি দিয়ে দিই তাহলে সি পেরিয়ে যাবে, পুরো কি হচ্ছে বৃত্তীয় গতি কিন্তু সম্পন্ন করবে। এই তিনটে কেস হয়। এই কেসে কি হয়, এই কেসে এইখানে যাওয়ার পর এ কি করে প্লাসের গতির মতো বেরিয়ে যায়, মানে সার্কেল বা বৃত্তীয় গতি সম্পন্ন করতে পারে না। এই কেসে কি হয়, সরল গতি মতো গতি হয়, এরকম করে কম্পন মানে অসিলেশন এর হতে থাকে, ঠিক আছে। সো এ বুঝলাম, এ বি বুঝলাম, বিসি বুঝলাম, সি তেই হচ্ছে মেজর পার্টটা থাকে। কি পার্ট থাকে, যে আমি যদি গতিবেগ এখানে 5gl এর থেকে 5gl দিয়ে দিই, 5gl যদি গতিবেগ দিয়ে দিই, সি পার্টে যাচ্ছি আমি, 5gl গতিবেগ দিয়ে দিলে এইখানে যে গতিবেগটা হয় সেটা হয় আন্ডার রুট gl, বা তোমরা যদি আর এ লেখো তো আর এর টার্মে লিখবে 5gr, এল এর জায়গায় আর লিখতে পারো, তো এখানে জি আর লিখতে পারো বা এল লিখতে পারো, কারণ আরটাই হচ্ছে এল। সো এখানে gl হবে, এখানে আন্ডার রুট 5gl হবে,
আর এখানে যখন পৌঁছবে তখন হবে √3GL। খেয়াল রাখবে, √3GL হবে যখন আমি এখানে 5GL দেব। আমি 5GL দিলে এখানে 3GL গতিবেগ হবে, এখানের গতিবেগ এটা ভিবি, আর এখানে গতিবেগ হবে ভিসি। এখানের যে টার্ন হবে সেটা 0 হবে, এখানের যে টার্ন হবে সেটা হয়ে যাবে 3mg, এখানের যে টার্ন হবে সেটা হয়ে যাবে 6mg। এখানে 6mg, এখানে 3mg, এখানে কি হচ্ছে টার্ন 0 হবে। সো পুরো সি পার্টের জন্য কিন্তু আমি এই পুরোটা লিখলাম। তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবার কোশ্চেন এই টাইপের একটা কোশ্চেন জিজ্ঞেস করে, যেটা খুবই ফেমাস কোশ্চেন, সেটা হচ্ছে এটা যে কোনো বস্তু একটা নততল থেকে ছেড়ে দেওয়া হলো, আর এখানে নিচে একটা কি আছে, এভাবে একটা বক্রতল আছে, যার এ হচ্ছে আর, যার ব্যাসার্ধ হয়। বলছে এই এইচ আর আর এর সম্পর্ক কি হবে। এ কি করবে, এই যে বস্তু এম ভরের বস্তু এইখানে গিয়ে কি করবে, পুরো কমপ্লিট কি করবে, সার্কেল করবে, মানে এ পুরো বৃত্তীয় গতি সম্পন্ন করবে। তাহলে মিনিমাম এইচ কি হবে, বা এইচ আর আর এর মধ্যে সম্পর্ক কি হবে, এই কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে। ঠিক, তো আমি কিভাবে সলভ করব, যদি এটা এইচ হয়, নিচে যখন যাবে এর যে গতিবেগ হবে সেটা কি হয়ে যায় √2gh। এটা কিন্তু করেছি √2gh। এই যে 2gh টা হচ্ছে সেটা মিনিমাম 5gl, আচ্ছা এখানে √5gl হবে, সো √5gl এর থেকে বেশি হতে হবে, মানে প্রায় যদি সমান হয়ে যায় তাহলে কমপ্লিট করতে পারবে, মানে মিনিমাম 5gl দরকার। মানে এই যে এখান থেকে এসছে যে গতিবেগটা পাবে সেই গতিবেগ যেন 5gl হয়, তাহলে কিন্তু এই সি বিন্দুতে পৌঁছে যাবে। তাহলে এইটাকে আমি সলভ করি, এই এলটা কিন্তু এখন আর হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 2gh = 5gr, 2gh = 5gr। তো জি কেটে যাবে, সো h = 5r/2, সো h হয়ে যাবে 5r/2। তো r দিয়ে h জিজ্ঞেস করতে পারে, h দিয়ে r জিজ্ঞেস করতে পারে। ঠিক, সো এই পার্টগুলো থাকলো, এইগুলো তোমরা খেয়াল রাখবে, এই ধরনের কোশ্চেন হতে পারে। আর একটু টাইপে বলে দিই যে f আর এর মধ্যে কিছু প্রবলেম থাকে, যখন f = সামথিং 2x দিয়ে দিল, আর কখন f আমাকে বললো যে f = 2t সময়ের সাথে x এর সাথে, এভাবে। সো এটাতে কোনো প্রবলেম হবে না, কারণ f dx মানে 2x dx করলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে, এই বা এরকম f t দেওয়া থাকবে না, এভাবে দিয়ে থাকবে s 2t দেওয়া থাকবে, বা s t² দেওয়া থাকবে। বলবে কোন বস্তুর সরণের সমীকরণ হচ্ছে এটা, তাহলে তাকে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে নিয়ে যেতে কৃতকার্য কত হবে। ঠিক, কোশ্চেন শোনো, কোন বস্তু সরণের সমীকরণ হচ্ছে t², 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে কৃতকার্য কত হবে বস্তুর উপরে। তো সেটা বুঝবো কি করে, এখানে তো বল নেই, এখানে তো শুধু s দেওয়া আছে। তো যখনই এরকম দেওয়া থাকবে তার মানে তোমাকে ইনডাইরেক্টলি v দেওয়া আছে, আর ভর দেওয়া থাকবে m। সো ইনডাইরেক্টলি v কিভাবে দেওয়া আছে, ds/dt। তো ds/dt থেকে আমি 2t পাবো। এবার বলবে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে কৃতকার্য কত। তার মানে একটা ভি প্রাথমিক গতিবেগ হয়ে যাবে 2 × 1 u, অন্তিম গতিবেগ হয়ে যাবে 2 × 3। সো ভি পেয়ে গেলাম 6, ইউ পেয়ে গেলাম 2। এবার ½ mv² - ½ mu²। তো আমি বলছি যে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে। যখন তোমাকে এস কে এর সমীকরণ দেওয়া থাকবে এভাবে, তাহলে তুমি কি করবে, এইভাবে সলভ করবে, ভি বের করে নিতে হবে। যখন এফ কে 2x এভাবে দেওয়া আছে তাহলে এখানে করতে হবে। ঠিক, এবার এখানে একটা ট্রিক করে যে এই 2x দেওয়া আছে দিয়ে বলবে 1, 2, 3 থেকে 4, 5, 6 এ নিয়ে যাওয়া হয়েছে, এরকম করে। ঠিক, তো মানে এইভাবে হচ্ছে এখান থেকে এখানে। তো তুমি দেখো এখানে তো x এর অপেক্ষক আছে, এখানে তো শুধু x এর অপেক্ষক আছে, তাহলে শুধু কৃতকার্য x এর দিকে হয়েছে। তো এখানে যখন আমি এই লিমিট গুলো নেব সেটা শুধু x এরই হবে, বাকিগুলো কনফিউজ করার জন্য দিয়েছে 2, 3 আর 5, 6। তো এইটুকু তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক, এই 2, 3 আর 5, 6 তখনই লাগবে যখন তোমাকে f কি y এর দিকে 2xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস z²k ক্যাপ এরকম থাকলে তখন লাগবে। তখন তুমি লিখবে t 2x dx 1 থেকে 4, তারপরে লিখবে y dy 2 থেকে 5, তারপরে হচ্ছে z² dz 3 থেকে 6, এভাবে লিখবে, দিয়ে 3টে যোগ করে দেবে। তো বুঝতে পেরেছো, এরকম আলাদা আলাদা টাইপস হতে পারে।